প্রিয় শিক্ষার্থী, আজ আমি সম্ভাবনার গুণসূত্র নিয়ে আলোচনা করব। সম্ভাবনার গুণসূত্র নিয়ে আলোচনা করব। সম্ভাবনা গুণসূত্র: দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। দুইটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। প্রমাণ: মনে করি এস অন নমুনা ক্ষেত্রের মধ্যে এ, মনে করি এস অন নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং S2 নমুনা ক্ষেত্রের মধ্যে বি একটি ঘটনা। এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন। এস অন নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1। S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। মনে করি এস অন নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং S2 নমুনা ক্ষেত্রের মধ্যে বি একটি ঘটনা। এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন। এস অন নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1। S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে পি অফ এ ইকুয়াল টু m1 ডিভাইড বাই n1 এবং পি অফ বি ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই n2। এখন এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করতে হবে। এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করব। একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 এবং নমুনা ক্ষেত্র S1 ইকুয়াল টু HT। এই মুদ্রা পুনরায় অথবা দ্বিতীয়বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 এবং নমুনা ক্ষেত্র S2 ইকুয়াল টু HT। এস অন নমুনা ক্ষেত্রের অধীনে এ একটি ঘটনা এবং S2 নমুনা ক্ষেত্রের মধ্যে বি আর একটি ঘটনা। এস অন নমুনা ক্ষেত্রের অধীনে এ এবং S2 নমুনা ক্ষেত্রের অধীনে বি আর একটি ঘটনা। এস অন নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1 ইকুয়াল টু 2 এবং S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 ইকুয়াল টু 2। এখন ওই একই মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় অথবা S1 এবং S2 নমুনা ক্ষেত্র দুটাকে যদি একত্রিত করা হয় সেক্ষেত্রে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে
এন ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা, ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 এবং নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু হবে এইচ 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 টি এইচ টি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে S1 এবং S2 এবং S2 এই নমুনা ক্ষেত্র দুইটাকে যদি একত্রিত করা হয় অথবা একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4, আর এইটা ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু 2 ইকুয়াল টু n1 ইন্টু n2। কেন? প্রথম নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা n1 ইকুয়াল টু 2 এবং দ্বিতীয় নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা n2 ইকুয়াল টু 2। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এই দুইটা নমুনা ক্ষেত্রকে একত্রিত করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু n1 ইন্টু n2। এখন যদি এ এবং বি দুটি স্বাধীন ঘটনা, এই দুইটাকে একত্রে ঘটানো যায় অথবা একত্রিত করা যায়, একত্রে ঘটানো অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কী হবে তাহলে? হ্যাঁ, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ এখানে S1 এবং S2 এই দুটো নমুনা ক্ষেত্রকে একত্রিত করে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু n1 ইন্টু n2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 ইন্টু m2, অর্থাৎ এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা গুণন বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে P of A intersection B equal to m1 into m2 divided by n1 into n2, অর্থাৎ A intersection B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। A intersection B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 into m2 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to n1 into n2। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এটা আমরা আলাদা করে লিখতে পারি কিভাবে, যে m1 ডিভাইডেড বাই n1 ইন্টু m2 ডিভাইডেড বাই n2 ইকুয়াল টু m1 ডিভাইড বাই n1 ইকুয়াল টু P of A ইন্টু m2 ডিভাইড বাই n2 ইকুয়াল টু কত? P of B। অতএব P of A intersection B equal to P of A into P of B, অর্থাৎ দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তিনটা স্বাধীন ঘটনা ক্ষেত্রে তাহলে কি হবে? হ্যাঁ, তিনটা স্বাধীন ঘটনা ক্ষেত্রে সম্ভাবনার গুণসূত্র, তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ এ বি ও সি তিনটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে P of A intersection B intersection C equal to P of A into P of B into P of C। তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ বি ও সি তিনটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে P of A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো P of A প্লাস P of A ইন্টু P of B ইন্টু P of C। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা কীভাবে দেখাবো? আগেরটার মতোই, ওখানে ছিল দুটো, এখানে আছে তিনটে, ওখানে ছিল দুটো, এখানে আছে কয়টা? তিনটে। তাহলে কীভাবে দেখাবো? মনে করি S1 নমুনা ক্ষেত্রের মধ্যে A, S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B এবং S3 নমুনা ক্ষেত্রের মধ্যে C একটি ঘটনা, যেখানে A, B ও C পরস্পর স্বাধীন।
S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2, B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং S3 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n3 এবং C ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। সম্ভাবনা সংখ্যা কি লিখতে পারবো আমরা? P of A equal to m1 divided by n, P of B equal to m2 divided by n2 এবং P of C equal to m3 divided by n3। ঠিক আছে শিক্ষার্থীরা, আবার শোনো, সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A equal to, তাহলে দেখো S1 নমুনা ক্ষেত্রের মধ্যে S1 নমুনা ক্ষেত্রের মধ্যে S1 নমুনা ক্ষেত্রের মধ্যে A একটি ঘটনা, S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B একটি ঘটনা, S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B একটি ঘটনা B এবং S3 নমুনা ক্ষেত্রের মধ্যে C একটি ঘটনা, S3 নমুনা ক্ষেত্রের মধ্যে C একটি ঘটনা। S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2, B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, S3 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n3 এবং C ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। তাহলে সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A equal to m1 divided by n1, P of B equal to m2 divided by n2 এবং P of C equal to m3 divided by n3। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যদি S1, S2 এবং S3, S1, S2 এবং S3 এই তিনটা নমুনা ক্ষেত্রকে একত্রীকরণ করা হয় অথবা একত্রে ঘটানো হয়, তাহলে দেখো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to কি হবে? n equal to হবে প্রথম নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা গুণন দ্বিতীয় নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা গুণন তৃতীয় নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ n equal to হবে n1 into n2 into n3। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে কত? m1 into m2 into m3। তাহলে সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C equal to কি? A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1 into n2 into n3 equal to m1 divided by n1 into m2 divided by n2 m3 divided by n3 equal to P of A into P of B into P of C। অতএব P of A intersection B intersection C equal to কত? P of A into P of B into P of C। অর্থাৎ তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আগামী ক্লাসে এটা পুনরায় আলোচনা করা হবে। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে অবস্থান করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।